যুক্তরাষ্ট্র একটা বড় বাজার বাংলাদেশের জন্য, এবং সেখানে তাকে টিকে থাকতে হলে কিছু একটা ছাড় দিতে হবে। কিন্তু এই চুক্তিতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে ছাড়, এমন সব শর্ত আছে যেটা বাংলাদেশের বাণিজ্য তো আছেই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা হস্তক্ষেপ। ২ নম্বর হচ্ছে অনেক পণ্য এখন বাংলাদেশ তার নিজস্ব কোনো মানদণ্ড ব্যবহার করে যাচাই করতে পারবে না, যে আমি আমার মানদণ্ড তৈরি করব, যে এই জিনিস থাকতে হবে এই পণ্যের আমার বাজারে ঢুকতে হলে, এইটা বাংলাদেশ করতে পারবে না। একটা অসম চুক্তির কবলে পড়েছে, কিন্তু এটা কোনো এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা ছিল বলে আমার মনে হয়। তো এখন যদি পুরোটাই আপনার যুক্তরাষ্ট্র থেকে আনতে হয়, তাহলে ভারত তো এখানে নাকশ হবে। ভারত তো তাহলে অন্যদিকে বাংলাদেশকে চাপ দিয়ে তার করাবে, বাণিজ্যের ক্ষেত্রে অন্য জায়গায় ট্যারিফ বসিয়ে দেবে। বা রাজি হয়েছে ভালো হতো এখানে ম্যানচেস্টার প্রবাসী বাংলাদেশিরা ম্যানচেস্টার থেকে সিলেটে ডাইরেক্ট ফ্লাইট চাচ্ছিলেন। হ্যাঁ, তো বোয়িং যদি কেনে তাহলে ওনাদেরকে যদি একটা ফ্লাইট দিয়ে দেওয়া হয়। এখন এই যে সই করে চলে গেলেন, এখন তো নতুন সরকার এসছে তারেক রহমানের নেতৃত্বে। তো এখন নতুন সরকার কি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই অসম চুক্তিটি মানতে বাধ্য? যুক্তরাষ্ট্রের সাথে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তি হলো, এই বাণিজ্য চুক্তি দিয়ে বাংলাদেশের লাভ ক্ষতি কি হলো? বাংলাদেশ কি পেল? আর নির্বাচনের ২ দিন আগে এমন নির্বাহী আদেশ দিয়ে এমন একটি চুক্তি কি প্রয়োজন আসলে? আসলে এটা হয়েছে কি, এটা তো তড়িঘড়ি করে সই করা হয়েছে, কিন্তু আলোচনা তো বেশ কিছুদিন ধরে চলছে। কারণ ট্রাম্প তো এই ট্যারিফের বিষয়টা বেশ কিছুদিন আগেই ঘোষণা করলো যে এইসব দেশ, সে একটা তালিকা দিল যে কোন দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে, এবং সেই ঘাটতির উপর নির্ভর করে সে সব দেশের উপর তার ট্যারিফ বাড়িয়ে দিল। তো উনি বুঝলেন না, বুঝেও না বুঝার ভান করলেন যে এই যেসব উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো, তাদের সবসময় মানে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে সবসময় যুক্তরাষ্ট্রের ঘাটতি থাকবে। কারণ এই মানে তুলনামূলকভাবে গরিব দেশগুলা আমেরিকার কাছ থেকে তেমন বেশি পণ্য কিনতে পারে না, কারণ আমেরিকার পণ্য অনেক দাম বেশি হয়। বাংলাদেশ যেমন কিনবে, পার্শ্ববর্তী দেশ ভারত, ওদিকে চীন আছে, তারা অনেক অনেক কাছে, ভৌগোলিকভাবে অনেক কাছে, এবং যাদের লজিস্টিক্যালি অনেক ইজি এবং চিপ। তো তারা কিনবে যেখানে এইসব দ্রব্য মানে তারা কম দামে কিনতে পারে। কিন্তু ট্রাম্প সেটা অ্যাকসেপ্ট করবে না। সে বলছে না, আমার সাথে বাণিজ্য করতে হবে। সো এখন সে এই জিনিসটা সারা দুনিয়া করতে চায়। এখানে বাংলাদেশের প্রবলেম হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার বাংলাদেশের জন্য, এবং সেখানে তাকে টিকে থাকতে হলে কিছু একটা ছাড় দিতে হবে। কিন্তু এই চুক্তিতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে এমন সব শর্ত আছে যেটা বাংলাদেশের বাণিজ্য তো আছেই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা হস্তক্ষেপ। যেমন অস্ত্র কোথা থেকে কিনবে না কেনা যাবে বা কেনা যাবে না, সে ব্যাপারে এখানে বলা আছে। যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, অন্য দেশ থেকে কেনা যাবে না। অন্য দেশগুলো কি? চীন, রাশিয়া, এই তো। এখন আবার তুরস্ক থেকে কেনার অনেক তড়িঘড়ি চলছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, তারা তুরস্ক থেকে অস্ত্র-শস্ত্র কিনতে চায়। তুরস্ক এখন একটা বড় প্লেয়ার বাংলাদেশে। আর সো ওদিক থেকে দেখতে গেলে তারপরে এই যে কি বলে, গার্মেন্টস এক্সপোর্টে একটা ছাড়ের কথা বলা আছে, যে এখানে মানে শুল্কমুক্ত এক্সপোর্ট করতে পারবে যদি না ওই গার্মেন্টস আমেরিকান তুলা দিয়ে তৈরি করা হয়। তুলা থেকে সুতা, সুতা থেকে গার্মেন্টস। অর্থাৎ আনবে কোত্থেকে? আমেরিকা তো আর এগুলা, আমেরিকা কি তুলা উৎপাদন করে? হ্যাঁ, একটা মেজর তুলা উৎপাদনকারী। কিন্তু আমেরিকা হচ্ছে বাংলাদেশ থেকে ৮,০০০ মাইল দূরে। সেখান থেকে নিয়ে আসতে হবে। অলরেডি কিন্তু ওই তুলা বাংলাদেশ যেসব দেশ থেকে তুলা আমদানি করে, ব্রাজিল, ভারত এবং কিছু আফ্রিকান দেশ, হয়তো মিশর-টিশর হবে, তাদের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ। কিন্তু মানে মূলাটা যেটা হচ্ছে যে তুমি যদি এই তুলা ব্যবহার করো, তাহলে তোমার এই ১৯% ট্যারিফটা আমি মওকুফ করে দিব। এখনো কেউ হিসাব করেনি যে এর ফলে কি বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টাররা লাভ করবে না তাদের ক্ষতি হবে। এই হিসাবটা এখনো ক্লিয়ার না। কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার বহু পণ্য বাংলাদেশের বাজারে এখন প্রবেশ করতে পারবে কোনো শুল্ক ছাড়া, ১ নম্বর।
2 নম্বর হচ্ছে অনেক পণ্য এখন বাংলাদেশ তার নিজস্ব কোনো মানদণ্ড ব্যবহার করে যাচাই করতে পারবে না যে এটা আমার বাজারে আসতে দিব কি দিব না। এইটা আমেরিকার যেই মানদণ্ড, আমেরিকার যেই প্রতিষ্ঠানগুলা মানে দেয় ছাড়পত্র, তাদের ছাড়পত্রটাই বাংলাদেশকে গ্রহণ করতে হবে। তার মানে বাংলাদেশের কোনো সার্বভৌমত্ব থাকবে না এই ব্যাপারে। যে আমি আমার মানদণ্ড তৈরি করব যে এই জিনিস থাকতে হবে এই পণ্যের আমার বাজারে ঢুকতে হলে, এইটা বাংলাদেশ করতে পারবে না। সো সব দিক থেকে কিন্তু বাংলাদেশ এখানে এটা একটা কি বলবো একটা অসম চুক্তির কবলে পড়েছে। কিন্তু এটা কোনো এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা ছিল বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে ইউনূস সরকারের মানে শত চেষ্টা করলেও পারতো যে এখান থেকে একটা আরো ভালো চুক্তি করার। তারপরেও এই চুক্তিতে একটা ক্লজ আছে যে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যায়। সো এখন এই বিএনপি সরকার এইটা করবে কিনা যে আমেরিকার সাথে পুনরায় নেগোশিয়েট করবে কিনা কিছু জিনিস। আপনি যে দূরত্বের কথাটা বলছিলেন যে বাংলাদেশকে বাধ্য করা রাষ্ট্র থেকে তুলা আমদানি করতে, তো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, তো বাংলাদেশ তো ভারত থেকে তুলা আমদানি করতো এবং ব্রাজিল থেকে আপনি যেটা বলছেন অপেক্ষাকৃত আপনার বাণিজ্য ঘাটতি বা মানে এটার কস্ট কমানোর জন্য তো দূরত্ব যেটা কাছে সেখান থেকে কিনলে এটা চিপ। তো এখন যদি পুরোটাই আপনার যুক্তরাষ্ট্র থেকে আনতে হয় তাহলে ভারত তো এখানে নাকশ হবে। ভারত তো তাহলে অন্যদিকে বাংলাদেশকে চাপ দিয়ে তার করাবে, বাণিজ্যের ক্ষেত্রে অন্য জায়গায় ট্যারিফ বসিয়ে দিবে বা বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হবে ভারতের সাথে। ভারতের মানে তুলা উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নেই। যদি বাংলাদেশের একটা বড় আমদানি তারা যুক্তরাষ্ট্র থেকে করতে বাধ্য হয়, কারণ না করলে তাদের ওই মানে পুরো ট্যারিফ দিতে হবে, আর করলে ট্যারিফ শুল্কমুক্ত হবে আর কি। সো বাংলাদেশের উপর একটা চাপ থাকবে যে ওই আমেরিকার তুলা আমদানি করা। এতে ভারতের রপ্তানিকারকরা, তুলা উৎপাদনকারী এবং তুলা রপ্তানিকারকরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এখন সেটার বিপক্ষে ভারত বাংলাদেশের উপর কোনো নিজের থেকে কোনো ট্যারিফ ইম্পোজ করবে কিনা সেটা অবশ্যই এখন দুই দেশের মধ্যে তো এখন আবার পুনরায় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন করে স্থাপন করার কাজ শুরু হবে। তো সেখানে হয়তো ভারত চাইবে না অলরেডি একটা খারাপ সম্পর্কের মধ্যে বাংলাদেশের উপর আবার কোনো অর্থনৈতিক মানে পেনাল্টি দিয়ে সম্পর্কটাকে আরো খারাপ করে দেওয়া। সো এইটা একটু বলেন, এটা বুঝলাম যে এখানে আমরা তুলা কেনার জন্য বাধ্য করা হচ্ছে। এখন বোয়িং কেনার জন্য এই যে 14টা বোয়িং কিনলো বাংলাদেশ, হঠাৎ করে এই বাংলাদেশ সেনাবাহিনীর এই 14টা বোয়িং কি করবে, মানে এগুলোর প্রয়োজনীয়তা কি? এইখানে বলতে পারি যে এখানে বাধ্য করা হচ্ছে, কারণ বাংলাদেশ বিমান তাদের 14টা নতুন বোয়িং কিনে সেগুলা পরিচালনা করা, সেগুলোর জন্য এনাফ রুট আছে কিনা, কারণ মানে রুটে তো আপনার ফ্লাই করতে হবে, বোয়িং কিনে তো আর পার্ক করে রাখবেন না ঢাকায়। সো আছে কিনা, মানে পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে কিনা। তবে এগুলো হচ্ছে কি, বোয়িং যদি একটা প্লেন যদি আপনি আজকে অর্ডার দেন, এটা কালকে এসে আপনি ডেলিভারি হবে না, এটা হয়তো 2-1 বছর লাগবে, কারণ অর্ডার পাওয়ার পর তারা বানানো শুরু করে। এগুলো যাত্রীবাহী বিমান, হ্যাঁ, বিমানের, বাংলাদেশ বিমানের জন্য, সেটা বিমান বাহিনীর জন্য না। সো এবং এগুলোর দাম তো আছেই, দাম কত মানে কত বিলিয়ন ডলারের ব্যাপার, কিন্তু এটা মানে আজকে অর্ডার দিলে আপনার একটা পেতে হয়তো 2-3 বছর সময় লেগে যেতে পারে। তো বাংলাদেশ বিমানকে এখন প্ল্যান করতে হবে যে তার আরো 14টা বোয়িং বিমান মানে যাত্রীবাহী বিমান তার ফ্লিটে ঢুকবে এবং এগুলাকে মানে তার প্রয়োজন, ওই প্রয়োজনীয়তাটা সৃষ্টি করার জন্য বিমানকে কাজ করতে হবে এখন থেকে ওই বিমানগুলো পাওয়ার জন্য। কিন্তু এই বিমানগুলো কিনতে বাংলাদেশ রাজি হয়েছে। ভালো হলো তো এখানে ম্যানচেস্টার প্রবাসী বাংলাদেশিরা ম্যানচেস্টার থেকে সিলেটে ডাইরেক্ট ফ্লাইট চাচ্ছিলেন। হ্যাঁ, তো বোয়িং যদি কেনে তাহলে ওনাদেরকে যদি একটা ফ্লাইট দিয়ে দেওয়া হয়, হ্যাঁ সেটা হয়তো করতে পারে যদি ওই রুট যদি লাভজনক হয়, কিন্তু লাভজনক চাইবে। অথবা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ বিমান যেহেতু রাষ্ট্রায়ত্ত সংস্থা, অনেক সময় একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজ লাভজনক না হলে তারা করে, কারণ করার প্রয়োজন আছে। বাংলাদেশ সরকার যদি মনে করে আমি এই সার্ভিসটা দিব প্রবাসী বাংলাদেশি ম্যানচেস্টার, বার্মিংহাম এইসব অঞ্চলের বাংলাদেশি প্রবাসীদের, এবং মানে লোকসান দিয়েও আমি তাদেরকে সপ্তাহে 3-4টা ফ্লাইট ডিরেক্টলি সিলেট বা চিটাগং আমি এনশিওর করব,
তাহলে সেটা করতে পারে, কিন্তু ওটার একটা সাবসিডি বাংলাদেশ সরকারকে দিতে হবে। সো এইসব কমিটমেন্ট হলে করে বাংলাদেশ এই মানে ইউনূস সরকার যেটা করেছে এইসব কমিটমেন্ট করে যে ইনকামিং তারেক রহমান সরকার, সেই সরকারের উপর একটা বোঝা উনি দিয়ে যাচ্ছেন, কারণ এইগুলো সামাল দিবে তারেক রহমানের সরকার, এগুলো সামাল ইউনূসকে দিতে হলো না, তিনি সই করে চলে গেলেন। এখন এই যে সই করে চলে গেলেন, এখন তো নতুন সরকার এসছে তারেক রহমানের নেতৃত্বে। তো এখন নতুন সরকার কি এই পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের এই অসম চুক্তিটি মানতে বাধ্য? কি জটিলতা তৈরি হতে পারে যদি না মানে এই বর্তমান সরকার? এখন ব্যাপার হচ্ছে যে চুক্তিটা হচ্ছে আমেরিকার সাথে, আর আমেরিকার সাথে আপনি মানতে বাধ্য, কারণ এটা আমেরিকা, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে চুক্তিতে একটা এক্সিট ক্লজ দেওয়া আছে, যেটা আমি পড়লাম, যে আপনি চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবেন, কিন্তু ওটার একটা প্রক্রিয়া নিশ্চয়ই আছে, কিছু শর্ত নিশ্চয়ই আছে, ওগুলা ডিটেল আমি জানি না। কিন্তু এটা দেখে মনে হয় যে এই নতুন সরকার হয়তো আবার খলিলুর রহমানকে পাঠাবে ওয়াশিংটনে এই চুক্তিটাকে পুনর্বিবেচনা করার জন্য। তিনি যেহেতু এই চুক্তির আলোচনার প্রথম দিকে এবং শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, তিনি জানেন খুঁটিনাটি সবকিছু এই চুক্তির ব্যাপারে। হয়তো তাকেই সেই দায়িত্ব দেওয়া হবে যে আপনি যান ওয়াশিংটনে, গিয়ে এই চুক্তিটা একটু নাড়াচাড়া করে আসেন, একটু আমাদের জন্য আর একটু সুবিধাজনক করে আসেন। সেই দায়িত্ব এমনও হতে পারে যে খলিলুর রহমান সাহেব হয়তো তারেক রহমান সাহেবকে আশ্বস্ত করেছেন যে আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দিলে আমি মোটামুটি এইটারে একটু সাইজ করতে পারবো। তো এটাও একটা ভালো উদ্যোগ। তো দেখা যাক খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য চুক্তিটি আসলে কোথায় নিয়ে যান, সেটি আমরা দেখব।